দর্শক, কোথায় আছি আমরা? আজকে একটি খবর, খুবই সাড়া জাগানো খবর মানবজমিন প্রকাশ করেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তিনি বলছেন, আমাকে হত্যা করতে কর্নেল জিয়াকে নির্দেশ দেওয়া হয়। এক জেনারেল আরেক জেনারেলের বিরুদ্ধে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আসছে। তাহলে বুঝতে পারছেন যে সেনাবাহিনীর আভ্যন্তরীণ অবস্থাটা কি। তার মানে আভ্যন্তরীণ ঐক্যটা নেই যতটা আমরা মনে করছি। একটা জেনারেল ওয়াকারুজ্জামান একটা ঐক্য ধরে রেখেছে, এটা সত্য, কিন্তু একেবারে কি তিনি নিরঙ্কুশ তার অথরিটি আছে বা সেই কর্তৃত্ব নেতৃত্ব আছে কিনা আমার এখন সন্দেহ হচ্ছে। এই সমস্ত খবর যখন সামনে আসছে, এখানে বলা হচ্ছে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সাবেক এই সেনাপ্রধান গত 5ই আগস্টের আগে এবং পরে আলোচনার সামনের সারিতে আসেন। এর আগে সমসাময়িক ঘটনাবলী নিয়ে স্ট্যাটাস দেন, যা নিয়ে ব্যাপক তোলপাড় হয়। তার একটা দীর্ঘ স্ট্যাটাস ছিল, একেবারে সেই পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে সমস্ত কিছু। যদিও জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি তার আস্থা এবং তার নেতৃত্বকে প্রশংসা করছেন, কিন্তু অনেক কথা বলছে যে কিভাবে এই যে 626 জন পালায় চলে গেল, কাদের সহায়তায়, কারা কারা জড়িত, এবং শেখ হাসিনার সময় কারা এই তার দোসর হিসেবে হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে, কেন তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, এই কথাগুলো তিনি বলছেন। এখন বোঝা যাচ্ছে যে ওই যে জেনারেল জিয়া এখন আটক আছে, কারাগারে আছে, যার বিচার চলছে, তাকে লক্ষ্য করে তিনি কিন্তু কথা বলছেন। বলছে বিজিবি, র্যাব, এসএসএফ এবং আনসার নিয়ে আমার যত অভিজ্ঞতা, শিরোনামে ছয়টা পর্ব পর্ব করছে সে ফেসবুকে। সেখানে একটা অংশ বলছেন যে একদিন সেনাপ্রধানের কার্যালয়ে বোমা আতঙ্ক দেখা দেয়। একদিন সেনাপ্রধানের কার্যালয়ে বোমা আতঙ্ক দেখা দেয়। অফিসে কর্মরত সবাইকে তাদের অফিস থেকে বের করে দেওয়া হয়। ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জগলুল বোমা নির্ণয় যন্ত্রপাতি সহ তার টিম নিয়ে দৌড়ে আসেন। পরবর্তী আধা ঘন্টা অফিসটিতে তন্ন তন্ন করে বোমা খোঁজা হয়। আমাদের ভাগ্য প্রসন্ন যে কোনো বোমার অস্তিত্ব মেলেনি এবং একটা লম্বা অপেক্ষার পর বিল্ডিংটিকে বোমা মুক্ত ঘোষণা করা হয়। আমি জগলুলকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। জগলুল জানালেন তিনি তার এক অফিসার মেজর সুমনের কাছে জানতে পেরেছেন যে কর্নেল জিয়াকে আমাকে হত্যা করার নির্দেশ দেয়। শুনে আমার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায়। অর্থাৎ কর্নেল জিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ইকবাল করিম ভূঁইয়াকে হত্যা করা হয়। বিজিবিতে ডেপুটেশনে প্রথম অংশে যেই কথাটা বলছে হুবহু এটা তুলে ধরছে যে বিজিবিতে ডেপুটেশনে যাওয়া অনেক অফিসার শেষ পর্যন্ত অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। বিজিবিতে ডেপুটেশনে যাওয়া অনেক অফিসার শেষ পর্যন্ত অনৈতিক কাজে জড়িয়ে পড়েন, অনেক অফিসার, খেয়াল করেন এটা। তবে সৌভাগ্যক্রমে বেশিরভাগ অফিসার এখনো তাদের নীতিবোধ অটুট রেখে চলেন। আগে সাধারণত পদোন্নতি বঞ্চিত বা কম গুরুত্বপূর্ণ অফিসারদেরকে সেখানে পাঠানো হতো, কিন্তু একসময় সবাই বুঝে যায় বাহিনীটিতে ভালোভাবে চালাতে যোগ্য অফিসার দরকার। কিছুদিন সব ঠিকঠাক চলছিল, তবে মেজর জেনারেল আজিজ দায়িত্ব নেওয়ার পর এবং পরবর্তীতে মেজর জেনারেল শাফিন আসায় এসব অফিসার সত্যিকার চাপের মুখে পড়েন। মানে করাপ্ট লোকগুলি দায়িত্ব নিয়ে যাওয়া হয়। তাছাড়া আনসারে কিছু সিনিয়র অফিসার পাঠানো হয় নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু মূল আনসার ক্যাডাররা এই নিয়ে প্রবল অসন্তোষ দেখায়। আগে সেখানে একটা বিদ্রোহ ছিল যেটি 9 ইনফ্যান্ট্রি ডিভিশন কঠোর হস্তে দমন করে। অফিসারদের বিরুদ্ধে সাধারণত কোনো অভিযোগ শোনা যায়নি, শুধু একটা ব্যতিক্রম ছিল। আমি যখন সেনাপ্রধান ছিলাম তখন জানতে পারি যে ওই সময় ডিজির বিরুদ্ধে আনসারের নারী সদস্যদের সাথে অনৈতিক সম্পর্ক এবং অত্যাধিক দামে শটগান কেনার অভিযোগ উঠেছে। আমি কিন্তু কিছু করতে পারিনি, কারণ নিরাপত্তা উপদেষ্টার সাথে তার ঘনিষ্ঠতার কারণে তিনি কার্যত আমার এখতিয়ারের বাইরে ছিলেন। দেখেন, জেনারেল তারেক সিদ্দিকীর কথা বলছেন, তার সাথে যে ওই আনসারের প্রধানের যে ব্যক্তিগত সম্পর্ক, ফলে কিছু করা যায়নি। যাই হোক, এখন লম্বা এখানে ইতিহাসের মধ্যে ভেতরের অনেক কিছু তিনি উল্লেখ করেছেন। এখানে একটা অংশে বলা হচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল ফজলে আমাকে জানান, জিয়ার সাথে কথা বলতে গিয়ে মনে হয়েছে যেন সে একজনের সাথে কথা বলছে যার মস্তিষ্ক পাথর ইটের টুকরো দিয়ে ঠাসা, বোঝানোর কোনো উপায় নেই। যাক, আভ্যন্তরীণ তারা পরিস্থিতি। কিন্তু এই যে কথাটা আসলো যে আমাকে হত্যা করতে কর্নেল জিয়াকে নির্দেশ দেয়া হয়,
এবং কি ধরনের পরিস্থিতি ছিল ভেতরে, যে শেখ হাসিনার সময় থেকে মানে এক জেনারেল আরেক জেনারেলকে মারার জন্য উদ্যত। সেই কথাটা মানে ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুক স্ট্যাটাসে 6টা পর্ব, সেই পর্বে তিনি উল্লেখ করছেন। ভেতরের অনেক অজানা তথ্য কিন্তু সামনে নিয়ে আসলেন। এখন প্রশ্ন হলো যে এখনকার পরিস্থিতিটা কেমন? এখন কি সব ঠিকঠাক আছে, নাকি সেই বিরোধ, সেই পরিস্থিতি বহন করছে সেনাবাহিনী? এটা খুব গুরুত্বপূর্ণ। জাতীয় নিরাপত্তা, দেশের নিরাপত্তা সবকিছু মিলিয়ে দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।